আলোচনা, সেই প্রসঙ্গ নিয়ে আজকে আমাদের আলোচনায় ডেকেছেন। দেখেন, মানে প্রথম কথা হলো যে নেগোসিয়েশন একটা হচ্ছে, সেটি পাকিস্তানের মধ্যস্থতায়। আবার এখানে আবার বেশ ভালো আলোচনা আছে যে চায়না বেশ কিছু এন্টিস অনেক বিপুল পরিমাণ জাহাজ বিধ্বংসী মিসাইল ইরানকে দিয়েছে, সেটা আবার পাকিস্তানের মধ্য দিয়ে ইরানে গিয়েছে। হ্যাঁ, তো কাজেই এই সবকিছুকে একভাবে দেখার সুযোগ নেই। কেননা যখন ট্রাম্প এই ইয়েটা দিয়েছে, সমস্ত সারা বিশ্বের বোদ্ধারা বলছে যে ট্রাম্প যে পরিমাণ আর্মস অ্যান্ড অ্যামুনেশন নিয়ে এই যুদ্ধে গিয়েছিল সেগুলো ফুরিয়ে গেছে। তো কাজেই তার রিলোড করার জন্য, আবার নতুন করে অস্ত্র আনার জন্য তার সময় দরকার। তো এই যে নেগোসিয়েশনের আড়ালে হয়তো সে আবার তার যুদ্ধ জাহাজগুলো, তার মিসাইল গুলো, তার বিমানগুলো আবার অস্ত্র দ্বারা রিলোড করছে। কেননা ইতিপূর্বেও আমরা দেখেছি দুইবার, প্রথমবারের যুদ্ধ 2025 সালের যুদ্ধ এবং 26 সালের যুদ্ধে তারা একটা নেগোসিয়েশন টেবিলে নিয়ে গিয়ে নেগোসিয়েশন চলার মাঝখানেই কিন্তু তারা আক্রমণ করেছে। তো কাজেই ট্রাম্পকে বিশ্বাস করা খুব কঠিন, আর এই নেগোসিয়েশনের এই আলোচনাটাকেও বিশ্বাস করা খুব কঠিন। তবুও আমরা যেহেতু যুদ্ধ বন্ধ চাই, যুদ্ধ বন্ধের যে কোনো আলোচনা, সেই আলোচনায় আপনি জানেন যে এই এটা কি বলে, স্পেনের প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এই যুদ্ধটা, সরি, এটা বলেছেন এই এরদোয়ান, টার্কিশ প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে ইসরায়েল এই যুদ্ধটা শুরু করেছে এবং ইসরায়েল তাদের স্বার্থেই যুদ্ধ করছে, কিন্তু এর জন্য সারা বিশ্ব কষ্ট পাচ্ছে, সারা বিশ্ব শাস্তি পাচ্ছে। তো আমরাও শাস্তি পাচ্ছি। আপনি জানেন ভারতে অলরেডি অবস্থা খুব খারাপ, আমাদের দেশেও অবস্থা খুব খারাপ। তেলের সংকটের কারণে আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে আছি, যদিও সরকার তরফ থেকে বলা হচ্ছে। সে কারণে আমরা চাই যুদ্ধ বন্ধ হোক এবং যে কোনো ধরনের নেগোসিয়েশন আমাদেরকে আশাবাদী করে তোলে। কিন্তু আপনি যে ইয়েটা বললেন, আমি সেই 15 দফা ট্রাম্পের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটা দেখছিলাম। সেই প্রস্তাবনা আসলেই মেনে নেয়ার মতো কোনো প্রস্তাবনা নয়। এটা ট্রাম্প যেভাবে মধ্যপ্রাচ্যকে দেখতে চায়, ইরানকে যেভাবে দেখতে চায়, মূলত সেই বিষয়গুলোই দিয়েছে এবং ট্রাম্প জানে যে ইরানে এই প্রস্তাবনা কোনোদিন মেনে নেবে না। সেজন্যই বললাম যে এই ধরনের প্রস্তাবনার বিষয়টি আসলে সময় ক্ষেপণ কিনা বা পূর্ব প্রস্তুতির জন্য যে সময় দরকার সেটা কিনা, অজুহাত কিনা, সেটা দেখার প্রয়োজন আছে। অন্যদিকে ইরান 5 দফা যে প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবগুলো স্বাভাবিকভাবে আমেরিকা মেনে নেবে না। ফলে এই নেগোসিয়েশনে কোনো ভালো কিছু আসবে এরকম মনে করছি না। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা প্রায় 12,000, এটাকে কি বলে, ছত্রিশ সেনা, যেটাকে প্যারাট্রুপার, তাদেরকে কিন্তু এই অঞ্চলে পাঠাচ্ছে। আমেরিকার এখন প্রধান টার্গেট হলো ইরানের যে খার্গ দ্বীপ আছে, যেটা হরমুজ প্রণালীতে অবস্থিত, যেটা মূলত মানে ইরানের একটা হরমুজ প্রণালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, এবং একই সাথে ইরানের সমস্ত যে তেল এবং গ্যাস বাণিজ্যটা কিন্তু এই খার্গ আইল্যান্ড এখান থেকে হয়। আমেরিকা মূলত চাইছে যে কোনো ভাবে হোক, প্যারাট্রুপার দিয়ে বা অন্য যে কোনো ভাবে হোক, অতি দ্রুত তারা এই খার্গটাকে নিয়ন্ত্রণ করতে চায়, আইল্যান্ডটাকে। যদি তারা এখানে একটা বেস করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তারা হরমুজ প্রণালীটাকে তারা তাদের দৃষ্টিতে বা তাদের দৃষ্টিকোণ থেকে তারা সেভ করতে পারবে। ঠিক যেভাবে রাশিয়া এই দোনেস্ক এবং আবখাজিয়ার মতো জায়গাগুলোকে তারা দখল করে নিয়ে বসে আছে, ট্রাম্প মূলত সেই দিকে অগ্রসর হচ্ছে বলে আমরা মনে করছি। এবং আপনি জানেন যে আজকে গতকাল আর কি, ট্রাম্প যে সাংবাদিকদেরকে বলেছে যে কাতার, ইউএই, সৌদি আরব, বাহরাইন, এরা ট্রাম্পকে অনুরোধ করছে যে যেন তারা সেখানে ইনফ্যান্ট্রি, পদাতিক বাহিনী প্রেরণ করে ইরানে, এবং ওইটাকে তারা দখল করে, এবং এই যুদ্ধে তারা একটা খরচও দিতে চাচ্ছে বলে ট্রাম্পের বক্তব্যে আমরা পাচ্ছি। তো যদি সেটা হয়, তার কাউন্টারে কিন্তু আবার ইরান একটা হুমকি দিয়েছে, যদি আমেরিকা কোনো পদাতিক বাহিনী ইরানে পাঠায়, তাহলে ইরানের যে পদাতিক বাহিনী, আইআরজিসি যে ইনফ্যান্ট্রি ডিভিশন আছে, তারা আপনার বাহরাইন এবং কাতারে এবং ইউএইতে তারা কিন্তু গিয়ে তারা বেশ কিছু জায়গা দখল করবে,
এ ধরনের একটা হুমকি দিয়েছে। ফলে পুরো পরিস্থিতি একটা জটিল, এবং ইরান কিন্তু এই নেগোসিয়েশনটা মেনে নেয়নি। তার প্রমাণ ইরান কিন্তু আজও তাদের 89তম যে মানে ওয়েভ যেটাকে তারা বলছে, তারা কিন্তু অনেকগুলো মিসাইল আক্রমণ মানে ছুড়েছে, এবং সেগুলো হাইফা, তারপরে নেভেদ, তেল আবিব সহ বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাটাক করেছে, এবং বিশেষ করে তাদের প্রধান টার্গেট ছিল বিদ্যুৎ যে সেন্টারগুলো আছে, বিদ্যুৎ সাপ্লাইয়ের যে সেন্টারগুলো, সেই সেন্টারগুলোতে তারা আক্রমণ করেছে। এবং একই সাথে আপনার ইয়েতে মানে লেবাননের হিজবুল্লাহ কিন্তু 4 দফায় শতাধিক মানে লোকাল মিসাইল তারা কিন্তু মেরেছে, এবং এখন কিন্তু হিজবুল্লাহর মিসাইল গুলো আয়রন ডোম দ্বারা অনেকাংশেই মানে রক্ষা করা বা ধ্বংস করা সম্ভব হচ্ছে না, সেগুলো কিন্তু আক্রমণ করছে। যার ফলে এই যে সামগ্রিকভাবে একটা খুব খারাপ অবস্থা তৈরি হয়েছে। তবে এটা ঠিক যে ট্রাম্প বুঝতে পেরেছে, আমি আপনার এই আলোচনায় আগে একদিন বলেছিলাম, প্রথম যেদিন এটা নিয়ে আপনার এই টক শোতে আসি, আমি বলেছিলাম যে যদি আইআরজিসি যুদ্ধ চালিয়ে যায়, বা আইআরজিসি যদি বিশ্বাসঘাতকতা না করে এবং এর পক্ষে থাকে, তাহলে এই যুদ্ধ আপনার আমেরিকা বা ইসরায়েল জিততে পারবে না। এটা আমি এখনো বলছি যে আইআরজিসি যদি কন্টিনিউ করে, এখানে আমেরিকার ইভেন মানে আর পারমাণবিক বোমা মেরেও এটা সম্ভব না। কারণটা কি, আমি নিজে একাধিকবার ইরানে ভ্রমণ করেছি, তেহরানে ভ্রমণ করেছি। তাদের যে বক্তব্যটা ছিল, তারা কিন্তু বিপ্লবের পরবর্তী 1979 সাল থেকেই তারা কিন্তু মানে আমেরিকা কি করতে পারে, ইসরায়েল কি করতে পারে, আমেরিকা কি দিয়ে আক্রমণ করতে পারে, ইসরায়েল কি দিয়ে আক্রমণ করতে পারে, সেই বিষয়গুলো তারা ভেবেই কিন্তু তাদের ডিফেন্সটা তারা সাজিয়েছে। ওই তাদের বাংকার বাস্টার যেটা আছে 30 ফিট পর্যন্ত যেতে পারে, ওরা 500 মিটার পর্যন্ত নিচে নিয়ে গেছে, অর্থাৎ 100 থেকে 500 মিটার পর্যন্ত নিচে নিয়ে গেছে। তো 500 মিটার নিচে, এবং আজকে আমি দেখলাম যে ইরানি আইআরজিসি যে স্পোকসম্যান, তিনি বলেছেন যে আমাদের যে স্টক পাইল আছে সেটা অন্তত 2 বছর এটা কন্টিনিউয়াসলি চলবে, এবং আমাদের প্রোডাকশন ক্যাপাসিটিরও কোনো ক্ষতি হয় না, আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু চলছে।